আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। আজ আমরা পড়ব ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অধ্যায় 11 জীবন বীমার লেকচার 2। শিক্ষার্থীবৃন্দ, লেকচার 1টি তোমরা নিশ্চয়ই বাসায় পড়েছো। এখন আমরা লেকচার 2 নিয়ে পড়ছি। আজকে আমরা পড়ব জীবন বীমা পত্রের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। আমি আবারও বলছি শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জীবন বীমার বৈশিষ্ট্য, বিভিন্ন জীবন বীমা পত্রের শ্রেণী বিভাগ এবং প্রত্যেকটির সুবিধা অসুবিধা সহ পড়বে। প্রিমিয়ামের প্রকারভেদ ভালো করে পড়বে, পুনর্বীমা ও দ্বৈত বীমাটি ভালো করে পড়বে। এছাড়াও জীবন বীমা চুক্তি গঠন প্রক্রিয়াটিও পড়ে নেবে। তো আজ আমরা জানবো জীবন বীমা পত্রের প্রকারভেদ। প্রত্যেকটা মানুষই তার নিজের ও পরিবার পরিজনদের ভবিষ্যৎ সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়, কিন্তু অনিশ্চিত এই অবস্থাটি অপ্রত্যাশিত যে সমস্ত ঝুঁকি আছে, যেমন রোগ ব্যাধি, মৃত্যু, অসুস্থতা, দুর্ঘটনা, এগুলোর কারণে দেখা যায় তার এই স্বপ্নটি ভেঙে চুরমার হয়ে যায়। তখন সেই ব্যক্তি এবং তার পরিবারের মধ্যে নেমে আসে আর্থিক দুর্দশা। এই অজানা আশঙ্কা বা দুর্দশা থেকে আর্থিকভাবে পরিত্রাণের জন্যই বর্তমানে বিভিন্ন ধরনের বীমা পলিসির প্রবর্তন হয়েছে। সময়ের বদলের সঙ্গে সঙ্গে মানুষের যে চাহিদা বদল হয়, এ থেকেই জীবন বীমা পত্রের উদ্ভব। এবং বীমা বিশারদ M.N. মিশ্র তার একটি বই লিখেছেন, ইন্স্যুরেন্স প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস। এই বইতে তিনি জীবন বীমা পত্রগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এখন আমরা জানব এই জীবন বীমা পত্রগুলো সম্পর্কে। শিক্ষার্থীবৃন্দ, দেখো, জীবন বীমাটি 5টি দৃষ্টিকোণ থেকে এখানে বিভক্ত করে দেখানো হয়েছে। মেয়াদ ভিত্তিতে, প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে, মুনাফার অংশগ্রহণের ভিত্তিতে, বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে এবং বীমা দাবি পরিশোধের ভিত্তিতে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, মেয়াদের ভিত্তিতে জীবন বীমা পত্র। মেয়াদের ভিত্তিতে জীবন বীমা পত্রটি মূলত 3টি প্রকারে বিভক্ত: আজীবন বীমা পত্র, সাময়িক বীমা পত্র এবং মেয়াদি বীমা পত্র। মনে রাখবে, মেয়াদের ভিত্তিতে জীবন বীমা পত্রটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর প্রত্যেকটি প্রকার ভালো করে পড়বে। আজীবন বীমা পত্র সাধারণত এই বীমা পত্রের মূল বৈশিষ্ট্যই হচ্ছে বীমা গ্রহীতা আজীবন শুধু প্রিমিয়াম দিয়েই যাবে। তার জীবদ্দশায় তিনি কোনো আর্থিক সুবিধা পাবেন না। তার মৃত্যুর পর যাদেরকে তিনি নমিনি করে যাবেন, মানে উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তি, তারাই শুধুমাত্র বীমা দাবি টাকা পাবে। তাহলে আমরা কি জানলাম? আজীবন বীমা পত্রে বীমা গ্রহীতা শুধুমাত্র প্রিমিয়াম দিতে পারবেন, আর্থিক সুবিধা পাবেন না। তার মৃত্যুর পর তার নমিনি হোল্ডার যারা থাকবে, তারাই কেবল বীমা দাবির অর্থ পাবে। এই আজীবন বীমা পত্র আবার 3 প্রকারের: এককালীন কিস্তি, অবিরাম কিস্তি এবং সীমিত কিস্তি। এককালীন কিস্তি নাম দিয়েই তুমি বুঝতে পারো যে বীমা গ্রহীতা এককালীন একটি মাত্র কিস্তি দিবেন। অবিরাম কিস্তি আজীবন বীমা পত্রের মধ্যে বীমা গ্রহীতা মৃত্যু পর্যন্ত বিরামহীনভাবে পালাক্রমে কিস্তির অর্থ পরিশোধ করে যাবেন এবং তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা বীমা দাবি পাবে। তাহলে এই পদ্ধতিটি বেশি মানুষের জন্য এটি জনপ্রিয় নয়। কারণ হচ্ছে, মানুষ যদি মৃত্যু পর্যন্ত প্রিমিয়াম দিতে হয়, তাহলে যখন তিনি বীমাটি চালু করেছিলেন তখন যেভাবে তার আয় রোজগার ছিল, কিস্তি দেয়া সম্ভব ছিল, জীবনের শেষ ভাগে এসে তার আয়ও কমে যায় এবং তার ক্ষয় খরচও বেড়ে যায়। তখন এই কিস্তি পরিশোধ করাটা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাই অবিরাম কিস্তি আজীবন বীমা পত্রটি তেমন জনপ্রিয় নয়। সীমিত কিস্তি আজীবন বীমা পত্র, অর্থাৎ সীমিত কয়েকটি কিস্তি বীমা গ্রহীতা দিবেন
এবং সারা জীবন কিস্তি দিতে হবে না। এই সীমিত কয়েকটি কিস্তি যখন পরিশোধ হয়ে যাবে তখন তার দায়িত্ব শেষ হয়ে যাবে এবং এই ধরনের বীমাপত্রটি বর্তমানে বেশ জনপ্রিয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো আজীবন বীমাপত্রের ভালো মন্দ দিকটি কি। এই বীমাপত্রটির কয়েকটি ভালো দিক আছে, যেমন বীমা গ্রহীতা যেহেতু জীবদ্দশায় প্রিমিয়াম দিয়ে যান, তাহলে পরিবারের সদস্যদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করলেন। তিনি তার মৃত্যুর পরে পরিবারের সদস্যদের যে অনিশ্চয়তা থাকে সেটি আর থাকে না, কারণ বীমা দাবির অর্থ পরিবারের সদস্যরা পাবে। প্রিমিয়াম কম, এটা একটি সুবিধা, কারণ আজীবন বীমাপত্রে তুলনামূলকভাবে প্রিমিয়াম কম দিতে হয়, ফলে যাদের আয় সীমিত তারা এই বীমাটি করতে পারে। প্রিমিয়ামের সুবিধা অর্থাৎ বীমা গ্রহীতা চাইলে আজীবন প্রিমিয়াম দিতে পারে বা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, অথবা এককালীন প্রিমিয়ামও দিতে পারে, এটা একটি সুবিধা। তবে কিছু অসুবিধা আছে, যেমন বীমা গ্রহীতা নিজে কিছুই পান না, তার কোনো বেনিফিট নাই, মানে উনি জীবদ্দশায় কোনো অর্থ তিনি পাচ্ছেন না, তিনি নিবিড়ভাবে প্রিমিয়াম দিয়েই যাবেন, তার মৃত্যুর পর তার সদস্যরা সেই অর্থটি পায়, এটা একটি অসুবিধা। অনৈতিক একটি প্রত্যাশা মানুষের মনে মনে তৈরি হয়। অনেক সময় দেখা যায় বীমা গ্রহীতার বয়স যত বাড়তে থাকে, পরিবারের সদস্যদের মাঝে মনে মনে এরকম একটি প্রত্যাশা তৈরি হয় যে বীমা গ্রহীতা যেন দ্রুত মারা যায়, এবং দ্রুত মারা গেলে তার ক্ষতিপূরণ আর্থিক সুবিধাগুলি ওরা পাবে। তো এটা একজন ব্যক্তির জন্য খুবই অনৈতিক এবং দুঃখজনক। আরেকটি অসুবিধা হচ্ছে প্রিমিয়াম পরিশোধে অসমর্থ। যেমন বৃদ্ধ বয়সেও যদি বীমা গ্রহীতা বেঁচে থাকেন, তাহলে তার রিটায়ার্ড হলে বা অসমর্থ হলে তখন এই প্রিমিয়ামের খরচ চালানো তার জন্য অসাধ্য হয়ে যায়। তাহলে আমরা জানলাম আজীবন বীমাপত্রের কিছু সুবিধা এবং অসুবিধা। তোমরা এভাবে মনে রাখবে, তাহলে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা উচ্চতর দক্ষতার প্রশ্ন কিংবা প্রয়োগমূলক প্রশ্নে তোমরা বিস্তারিত লিখতে তোমাদের অনেক সুবিধা হবে। সাময়িক বীমাপত্র, যে বীমাপত্রটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয় এবং উক্ত সময়ের মধ্যে যদি বীমা গ্রহীতার মৃত্যু হয়, তাহলে কেবল তার মনোনীত ব্যক্তিরা ক্ষতিপূরণটি পায়, মানে আর্থিক বীমা দাবিটি পায়। কিন্তু ওই সময়ের মধ্যে যদি বীমা গ্রহীতা মারা না যায়, তাহলে কিন্তু তার উত্তরাধিকারীরা বীমা দাবির অর্থ পায় না। তাহলে আমরা কি বুঝলাম? সাময়িক বীমাপত্রে বীমা গ্রহীতা যে সময়ের জন্য বীমা করবেন, ওই সময়ের মধ্যে যদি তিনি মারা না যান, তাহলে কিন্তু তার উত্তরাধিকারীরা বীমা দাবি পাবে না। এবং এই বীমা চুক্তির মেয়াদ 2 মাস থেকে 7 বছর পর্যন্ত, এবং কয়েকটি কিস্তিতে এই প্রিমিয়াম পরিশোধ করা হয় এবং প্রিমিয়ামের হার কম হয়। এই সাময়িক বীমাপত্র আবার 3 প্রকারের: স্বল্পকালীন সাময়িক বীমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র এবং পরিবর্তনযোগ্য সাময়িক বীমাপত্র। স্বল্পকালীন সাময়িক বীমাপত্র অর্থাৎ এই ধরনের সাময়িক বীমাপত্রের স্বল্পকাল বলতে তার মেয়াদটি হচ্ছে মাত্র 2 বছর। তাহলে এই 2 বছরে বীমা গ্রহীতা ইচ্ছা করলে এককালীন, মানে স্বল্পকালীন মানে এককালীন এই প্রিমিয়ামের টাকাটি পরিশোধ করে দিবেন। নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র অর্থাৎ যে বীমাপত্রটি ডাক্তারি পরীক্ষা ছাড়া বীমা গ্রহীতা যদি 55 বছর বয়স পর্যন্ত ইচ্ছে মতো নবায়ন বা রিনিউ করতে পারেন, তাহলে তাকে বলা হয় নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র। এখানে যাদের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য এটা কিন্তু বেশ উপযোগী, কারণ 55 বছর পর্যন্ত ইচ্ছে মতো যতবার খুশি ডাক্তারি পরীক্ষা ছাড়াই কিন্তু এটা নবায়ন করা যাচ্ছে। পরিবর্তনযোগ্য সাময়িক বীমাপত্র, এটি এমন একটি বীমাপত্র যেখানে সাময়িক বীমাপত্রটি মেয়াদি বীমাপত্র বা সীমিত কিস্তিতে আজীবন মেয়াদি বীমাপত্রে যে কোনো সময় রূপান্তর বা পরিবর্তন করা যায়। তাহলে
এই ধরনের পরিবর্তনযোগ্য সাময়িক বিমাপত্রে ডাক্তারি পরীক্ষার কোনো প্রয়োজন হয় না, তবে প্রিমিয়ামের পরিমাণ তখন বদলিয়ে যায়। যেমন যদি সাময়িক বিমাপত্রটি মেয়াদি বা সীমিত কিস্তিতে আজীবন মেয়াদি বিমাপত্রের সুবিধা নেওয়া যায়, তাহলে এখানে প্রিমিয়ামের পরিমাণও বেড়ে যাবে। তাহলে সাময়িক বিমাপত্রের কারা সাময়িক বিমাপত্র খোলে? সাধারণত যেহেতু বীমা গ্রহীতা নির্দিষ্ট সময়ের মধ্যে মারা গেলে তার উত্তরাধিকারীরা ক্ষতিপূরণ পায়, তাহলে ওই নির্দিষ্ট সময়ে মারা যাওয়ার ভয় আছে যাদের, তারাই কিন্তু এই সাময়িক বিমাপত্র খোলে। দেখো, যে সমস্ত ব্যক্তি তাদের অবর্তমানে সন্তানদের লেখাপড়া ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায়, তারাই এই ধরনের সাময়িক বিমাপত্র খোলে। এবং যারা ঝুঁকিপূর্ণ কাজে জড়িত থাকে, যারা আর্থিক প্রতিরক্ষা যাদের খুবই প্রয়োজন, তারা এই ধরনের বিমাপত্র খোলে। এবং যাদের স্বাস্থ্যের দুর্বলতা আছে, যাদের আয় সীমিত, তারা খোলে। এবং যারা উচ্চ প্রিমিয়াম বহনে অক্ষম, তারা চায় যে অল্প প্রিমিয়ামে আর্থিক নিরাপত্তা পাওয়া যাবে, এই বিমাটি করি। এছাড়াও যারা ঋণগ্রস্ত ব্যক্তি থাকে, তারা যদি চিন্তা করে যে মৃত্যুর পর আমার যে বন্ধকি সম্পত্তি আছে এগুলো রক্ষা করা দরকার, তাহলে তারা আগেই এই ধরনের সাময়িক বিমাপত্রটি তারা ক্রয় করে। এবং এই ধরনের বিমাপত্রে স্বল্প হারে প্রিমিয়ামের সুবিধাও পাওয়া যায় এবং এটার মেয়াদ শেষে পুনরায় নবায়নও করা যায়। এবার আমরা জানবো মেয়াদি বিমাপত্র সম্পর্কে। মেয়াদি বিমাপত্র, দেখো, যে সমস্ত বিমাপত্রটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করা হবে, যেহেতু মেয়াদি বিমাপত্র তাই একটি মেয়াদ থাকবে, এবং এই মেয়াদের পর যদি মেয়াদটি উত্তীর্ণ হয় এবং বীমা গ্রহীতা যদি বেঁচে থাকেন, তাহলে লাভসহ তিনি বিমাকৃত অর্থ ফেরত পাবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে মেয়াদি বিমাপত্রে বীমা গ্রহীতা নির্দিষ্ট মেয়াদের জন্য বীমা করবেন এবং এই মেয়াদ পর্যন্ত যদি তিনি বেঁচে থাকেন, তাহলে নির্ধারিত লাভসহ তিনি বীমাকৃত অর্থ ফেরত পাবেন। তবে মেয়াদ শেষের আগেই যদি তিনি মারা যান, তাহলে তার নমিনিরা বীমা দাবি পাবে। এই ধরনের বিমাপত্রের জনপ্রিয়তা অনেক বেশি এবং এটা বেশি প্রচলিত একটি বিমাপত্র। এবং এই ধরনের বিমাপত্রে যেহেতু লাভসহ টাকা পাওয়া যায়, তার মানে সঞ্চয় ও বিনিয়োগের সুবিধা এখানে আছে। আর যেহেতু এখানে সুবিধা বেশি পাওয়া যাচ্ছে, মনে রাখবে যেখানে সুবিধা বেশি অর্থাৎ যত মিঠা তত গুড়, অর্থাৎ যদি সুবিধা বেশি চাও তাহলে সেই বীমায় প্রিমিয়াম অবশ্যই বেশি দিতে হয়, তাহলে মেয়াদি বিমাপত্রের প্রিমিয়ামের হার বেশি হয়। এই বিমাপত্রটি আবার 6 প্রকার: সাধারণ মেয়াদি, বিশুদ্ধ মেয়াদি, যৌথ জীবন মেয়াদি, দ্বিগুণ মেয়াদি, শিক্ষাবৃত্তি মেয়াদি এবং বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন মেয়াদি জীবন বিমাপত্র। এখন আমরা জানবো এই প্রত্যেকটি সম্পর্কে। সাধারণ মেয়াদি বিমাপত্র অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি বীমা গ্রহীতার মৃত্যু হয়, তাহলে তার নমিনিরা অর্থ পাবে। আর যদি মৃত্যু না হয়, তাহলে তিনি নিজেই লাভসহ বীমাকৃত অর্থটি পাবেন। এবার আসি বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র। খেয়াল করো যে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বীমাটি করা হলো এবং এই মেয়াদ শেষে বীমা গ্রহীতা বীমার অর্থ ফেরত পাবে। তাহলে এই মেয়াদের মধ্যে যদি বীমা গ্রহীতার মৃত্যু হয়, তাহলে কিন্তু তার উত্তরাধিকারীরা কোনো অর্থ পাবে না। তাহলে আমরা কি বুঝলাম? যে মেয়াদের জন্য বীমা গ্রহীতা বীমাটি করলেন, এই মেয়াদ পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। কোনো কারণে তার মৃত্যু হলে তার নমিনিরা ওই অর্থ পাবে না। এই ধরনের বিমাপত্রের মেয়াদ সাধারণত 5 থেকে 10 বছর হয় এবং এখানে প্রিমিয়ামের পরিমাণ কম হয়। যৌথ জীবন মেয়াদি বিমাপত্র অর্থাৎ যৌথ, একাধিক মানুষ সম্মিলিতভাবে এই ধরনের বিমাপত্রটি একটি বিমাপত্রের মাধ্যমে তারা বীমা করে, তাকে বলা হয় যৌথ জীবন মেয়াদি বিমাপত্র। এখানে
এই বীমা গ্রহীতা যারা একত্রিত হয়ে একটি বীমাপত্র করলো তাদের মধ্যে যদি কেউ একজন মারা যায় তাহলে বীমাকারী বীমা গ্রহীতার অর্থ ফেরত দিয়ে দেয়। আর যদি কেউ মারা না যায় তাহলে নির্দিষ্ট মেয়াদ শেষে সুদ সহ সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়। দ্বিগুণ মেয়াদী বীমাপত্র, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য বীমাপত্রটি করা হবে এবং ওই মেয়াদ শেষ হওয়ার আগে যদি বীমা গ্রহীতার মৃত্যু হয় তাহলে বীমাকৃত ব্যক্তিকে বীমা দাবি দেয়া হবে। আর ওই সময় পর্যন্ত যদি তিনি বেঁচে থাকেন তাহলে এই লম্বা সময় বেঁচে থাকার জন্য তাকে দ্বিগুণ আর্থিক সুবিধা দেয়া হবে। এই ধরনের বীমাপত্রের মেয়াদ কিন্তু 10 থেকে 40 বছর পর্যন্ত হয়। শিক্ষাবৃত্তি বীমাপত্র, অর্থাৎ বীমা গ্রহীতা যদি চিন্তা করেন যে আমার অবর্তমানে বা আমি যদি বেঁচেও থাকি শেষ বয়সে আমার সন্তানদের লেখাপড়া করার জন্য টাকা পয়সার দরকার, তাই আগে থেকেই তিনি প্রিমিয়াম দিয়ে দিয়ে এরকম শিক্ষাবৃত্তি বীমাপত্র করতে পারেন। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পর সন্তানের লেখাপড়ার জন্য কিছুদিন পর পর বৃত্তি হিসাবে অর্থ আসবে এবং মেয়াদের আগেই যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে কিস্তির টাকাটি আর দিতে হয় না, তবে মেয়াদ শেষ হওয়ার পর তার সন্তানেরা শিক্ষাবৃত্তির অর্থ পাবে। বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমাপত্র, অর্থাৎ এমন একটি জীবন বীমাপত্র যেটি মেয়াদী হবে এবং তার উদ্দেশ্য হবে মাল্টি, অর্থাৎ বহুমুখী। এখানে হতে পারে বৃদ্ধ বয়সে প্রয়োজন, মৃত্যুজনিত প্রয়োজন, রোগ ব্যাধির জন্য চিকিৎসা, সন্তানের শিক্ষা, সন্তানের বিবাহ ইত্যাদি অনেকগুলো কাজের জন্য, অর্থাৎ বহুমুখী কাজের জন্য যদি একটি বীমাপত্র করা হয় তাহলে এটিকে বলা হবে বহুমুখী উদ্দেশ্য ভিত্তিক বীমাপত্র। এখন বলো, এতগুলো উদ্দেশ্যের জন্য একটি বীমাপত্র, তার মানে সুবিধা অনেক বেশি পাওয়া যাচ্ছে। তাহলে যত মিঠা তত কি গুড়, তাহলে এখানে প্রিমিয়াম বেশি দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই মেয়াদী বীমাপত্রে কিছু সুবিধা রয়েছে, তোমরা ভালো করে শোনো। মেয়াদী বীমাপত্রে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীমা গ্রহীতা প্রিমিয়াম দিয়ে যায় এবং তিনি যদি বেঁচে থাকেন তাহলে লাভ সহ তিনি বীমাকৃতের অর্থ পান। তার মানে তিনি সঞ্চয়ে এবং বিনিয়োগে উৎসাহিত হন। এছাড়াও এই মেয়াদী বীমাপত্রে আর্থিক নিশ্চয়তা পাওয়া যায়, কারণ বীমা গ্রহীতা বেঁচে থাকলেও বীমা দাবি পায়, আবার মারা গেলেও বীমা দাবি তার উত্তরাধিকারীরা পায়। এই ধরনের মেয়াদী বীমাপত্রে প্রিমিয়াম অনেক উচ্চ হয় এবং সবার কাছে এটি জনপ্রিয় হয়। সুবিধা বেশি, প্রিমিয়াম বেশি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটি সেটি হচ্ছে মেয়াদী বীমাপত্রে যদি 2 বছর প্রিমিয়ামটি কন্টিনিউ করা যায় তাহলে একজন বীমা গ্রহীতা ঋণ নিতে পারে বীমাপত্রের এগেইনস্টে, এবং বীমা গ্রহীতা যদি 2 বছর কিস্তি চালানোর পরে যদি কোনো কারণে অপারগ হয়ে যান তাহলে তিনি সারেন্ডার করতে পারেন, অর্থাৎ সমর্পণ মূল্য ফেরত নিতে পারেন। তাহলে এই সবগুলো মেয়াদের ভিত্তিতে জীবন বীমাপত্রের প্রকারভেদগুলো তোমরা ভালো করে মনে রাখবে। পরীক্ষায় আসতে পারে সৃজনশীল প্রশ্নে যে উদ্দীপকের এই বীমাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের জীবন বীমা, তখন তুমি মেয়াদের ভিত্তিতে এই 3টির মধ্যে কোনটি হবে তোমরা এভাবে বিষয়টি তুলে ধরবে। এরপরে আসি বীমা সালামি পরিশোধ পদ্ধতির ভিত্তিতে জীবন বীমা। এই ধরনের জীবন বীমাটি 2 প্রকার, একক কিস্তি বীমাপত্র এবং সমকিস্তি বীমাপত্র। যেমন একক কিস্তি বীমাপত্রটি হচ্ছে মাত্র একটি মাত্র কিস্তির মাধ্যমে বীমা সালামি পরিশোধ করতে হয়, এবং তারপরেরটি হচ্ছে সমকিস্তি বীমাপত্র, অর্থাৎ সমান সমান কিস্তি বীমাপত্র। যে বীমাপত্রে কিস্তিগুলো সমান তাকে বলা হয় সমকিস্তি বীমাপত্র। এরপর আসি মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে জীবন বীমাপত্র, অর্থাৎ এই ধরনের জীবন বীমাপত্র মুনাফার মানে বীমা গ্রহীতা প্রিমিয়াম দিবে, কোম্পানি একটি নির্দিষ্ট সময় পর কোম্পানির মুনাফার একটি অংশ বীমা গ্রহীতাকে দিবে, কিন্তু লসের ভাগ বীমা গ্রহীতা নিবে না। বীমা গ্রহীতা শুধুমাত্র মুনাফার ভাগটি পাবে, তাহলে তাকে বলা হয় মুনাফা সহ
বিমাপত্র। আর মুনাফা বিহীন বিমাপত্রে বিমা সালামির পরিবর্তে মুনাফা পাবে না। বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে জীবন বিমাপত্র, একক জীবন বিমাপত্র এবং বহু জীবন বিমাপত্র। একক জীবন বিমাপত্র হচ্ছে একজন মাত্র ব্যক্তির জীবন যদি বিমাপত্রের আওতায় আনা হয়, এটি মেয়াদি, আজীবন বা সাময়িক সময়ের জন্য হতে পারে। আর বহু জীবন বিমাপত্রের মধ্যে একাধিক মানুষের জন্য একটি জীবন বিমাপত্র করা হলো। এখানে বিমা গ্রহীতা হচ্ছে একাধিক ব্যক্তি এবং এদের মধ্যে যে কোনো একজনের যদি মৃত্যু হয় তাহলে বিমা দাবি পরিশোধ করা হয়। এবং অংশীদারি ব্যবসায় দেখা যায় অনেক অংশীদার থাকায় তাদের নিরাপত্তার প্রয়োজন হয় এবং অংশীদাররা বহু জীবন বিমাপত্র করে। তাহলে পরীক্ষায় যদি থাকে অংশীদারদের জন্য কোন ধরনের জীবন বিমাপত্র দরকার, তাহলে তুমি বলবে বহু জীবন বিমাপত্র। বিমা দাবি পরিশোধের পদ্ধতি ভিত্তিতে জীবন বিমাপত্র। এখানে বিমাপত্রটি দুই প্রকার। এককালীন বিমাপত্র অর্থাৎ ঘটনা ঘটার সাথে সাথে একসঙ্গে বিমা দাবি পরিশোধ করা হবে। আবার বার্ষিক বৃত্তি বিমাপত্র মানে হচ্ছে বিমা দাবিটি পাওয়া যাবে বছরে বছরে বৃত্তি আকারে। তাহলে বিমা গ্রহীতা যখন চুক্তি করেন তখন তিনি যদি বলেন যে এ ধরনের চুক্তি করেন যে অবসর সময়ে বা বৃদ্ধ বয়সে তিনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাৎসরিকভাবে ফেরত পেতে চান বৃত্তি আকারে, তাহলে তিনি এই বার্ষিক বৃত্তি বিমাপত্রটি করতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধৈর্য ধরে ক্লাসটি শুনেছ। এবার তোমাদের জন্য মূল্যায়ন হিসাবে কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি। ঘরে বসে ধীরে সুস্থে তোমার সুবিধা মতো এই প্রশ্নগুলি তুমি চিন্তা করে দেখবে কোনটি সঠিক হবে। তার আগে বিমাপত্রের প্রকারভেদটি তুমি একটু বইয়ে দাগিয়ে রিডিং পড়ে নেবে। এই মূল্যায়নের হিসেবে এই প্রশ্নগুলো তুমি নিজে নিজে চর্চা করবে, ঘরে বসে এই ছুটির দিনে এগুলো প্র্যাকটিস করবে। আমি আশা করি তোমরা এগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবে এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি ভালোভাবে মিলিয়ে দেখো এবং লেখার পরে তুমি তোমার বইতে মিলিয়ে দেখবে, আশা করি তুমি পারবে। এবং তোমার এক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমার কমেন্টসটি যত চেষ্টা করব সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্যে। তোমাদের আজকে বাড়ির কাজটি হচ্ছে এই ক্লাস ওয়ার্কটি আমি তোমার হোমওয়ার্ক দিলাম। তুমি শ্রেণীতে যে কাজগুলো দেখলে এগুলো তুমি ভালোভাবে চর্চা করবে। আজ আর বেশি কিছু বলবো না, তোমরা ভালো থেকো। আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।